দেরিতে ঘুম থেকে উঠেও সংসারের সমস্ত কাজকর্ম সেরে শিবরাত্রির দিন শিব পূজা করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে দিনটা শুরু করলাম ঠাকুরঘর থেকে। তো দিনটা শুরু প্রতিদিন ঠাকুরঘর থেকেই করি, কিন্তু তোমাদের সাথে তো রোজ শেয়ার করা হয় না। তো যাই হোক, দেখো ঠাকুর প্রণাম সেরে নিয়েছি এবং অবশ্যই বাসি কাপড়টা আগে চেঞ্জ করে নিলাম। তো আজকে উঠতে বেশ বেলা হয়ে গিয়েছিল, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, মেয়ের টিউশনি স্যার আসবে না। তো সেই জন্য বলতে পারো একটু ঘুম না হলে তো ফোনে অ্যালার্ম দিয়ে থাকি, তো আজ তো ফোনে অ্যালার্ম দিইনি। তো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। তো বাইরে এখন বেশ সকালবেলায় রোদ উঠে যাচ্ছে, যদিও আমাদের উঠানে রোদ আসতে অনেকটা দেরি হয়, তাও। তো যাই হোক, ছেলে রুমের মধ্যে খেলা করছিল, আর দেখো মেঝের মধ্যে এদিক সেদিকে ছেলের খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো প্রথমে সেগুলোকে গুছিয়ে যেখানে যেটা থাকে সেখানে রেখে দিলাম। তারপর কি বলো তো, এই যে কাল সন্ধ্যা থেকে যে কম্বলটা বিছানো থাকে সেটা তুলে দিচ্ছি। তো কম্বলটা ঠান্ডার জন্যে আর কি বিছিয়ে রাখা হয়, কেননা এখন তো বেশ ভালো ঠান্ডা সকালে আর সন্ধ্যে। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি, বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো সব গুছিয়ে নিয়েছি। শুধু এবার বিছানাটা টান টান করে চাদরটা একটু করে দেবো, আর বিছানাটা একটু ঝেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো ছেলে যখন রুমের মধ্যে খেলা করছিল তখনই আর কি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো জানলাটা খুলে দিলাম, আর জানলাটা দিয়ে না বেশ ভালো রোদও আসছিলো। তো জানলাটা খুলে দিলে কি বলো তো, বিছানাগুলো না রোদ পেয়ে যায়, ওই বালিশ ব্ল্যাঙ্কেট সব ওই জানলার খোলা দিয়ে রোদটা আসে, সেটাতেই গরম হয়ে যায়। তো এরপর ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকালবেলায় বাসি ঘরে যদি ঝাঁটপাট না দেওয়া হয় না, তাহলে একদম ভালো লাগে না, কেমন নোংরা মতো দেখতে লাগে। তো এক এক দিন তো ছেলে ঘুমালে এমনি সকালবেলায় চোখটা খুলি, ঘুম থেকে উঠি আর কি, চোখে মুখে জল দিয়ে ঝাঁটপাটটা দিয়ে নিই। তো আমার না বেশ ভালো লাগে জানো তো, সকালবেলায় বাসি কাজ সারা হয়ে গেলে। কিন্তু যেদিন দেখি আমি ওঠার সঙ্গে সঙ্গে ছেলেও ঘুম থেকে উঠে পড়ে, তো সেদিনকে আর বাসি কাজ সারা হয় না। তো সেদিনকে অনেকটাই দেরি হয়ে যায়। আর এই জন্য কি বলো তো, আমার না একটু তাড়াতাড়ি করতে হয়, আর ভালোও লাগে না, মনে হয় কখন সংসারের বাসি কাজগুলো আগে সারবো। তো তারপর প্রত্যেক রুমটায় আর কি ঝাড় দিয়ে নেব। তো কি বলো তো, এই রুমটার মধ্যে তো দেওর থাকে, তো বিছানাটা না মা ওই সকালবেলায় দেওরকে ঘুম থেকে ওঠাতে আসার সময় আর কি গুছিয়ে দেয়। তো সেই জন্য এই রুমের বিছানাটা আর কি গোছানোই থাকে। তো তারপর রান্নাঘরটা ঝাড় দিতে এসে একদম গ্যাস টেবিলটা মুছে দিচ্ছি। আর দেখো জানলা দিয়ে কি সুন্দর রোদ আসছে। আর কি বলো তো, এই সকালবেলায় ঘুম থেকে উঠে হালকা রোদে কাজ করতে না এখন বেশ ভালো লাগে, কেননা এখনও তো খুব একটা গরম পড়েনি। তো রান্নাঘরটা যেহেতু পূব দুয়ারি জানলা, সেই জন্য সকাল থেকেই না রান্নাঘরটার মধ্যে রোদ চলে আসে। তো তারপর মোছামুছি করে নিলাম, বেসিনটাও একটু মুছে দিলাম। তারপর এই যে মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ওই যে রান্নাঘরের মধ্যে তো আমাদের তো রান্না হয় না, তো নিচের দিকে যে রান্নাঘরটা আছে সেখানে রান্না করা হয়। তো সেই জন্য এই ওপরের দিকটা বেশ পরিষ্কারই থাকে। আর কি বলো তো, এই ডাইনিংয়ের দিকটা জানলা না থাকার জন্য না বেশ অন্ধকার মতো আর কি। তো সব কটা রুম যে দরজা জানলাগুলো খুলে দিলে ডাইনিংটা কিন্তু বেশ আলো হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু প্রত্যেকটা রুমেরই আর কি জানলাগুলো খুলে দিয়েছি। আর সকালবেলায় ওঠার পর জানলাগুলো না খুললে না কেমন ভালো লাগে না আর কি। তো সারাদিন আর কি ঘরটা রোদ আলো বাতাস ঢুকবে, তাহলেই আর কি ভালো লাগবে। তো ওদিকে দেখো মুড়ি চালের বস্তাগুলো কিন্তু রাখাই আছে, কেননা কদিন পরই আর কি মুড়ি চালটা নুনানো হবে, ওই নুন দিয়ে আর কি জল দিয়ে মাখিয়ে শুকনো হবে রোদে, তারপর রাখা হবে। তো আমাদের সারা বছর চলে যায় আর কি, ওই 2 কুইন্টাল মতো মুড়ির চাল আর কি ওই নুন দিয়ে মাখিয়ে আর শুকিয়ে রাখা হবে। তো সারা বছর হয়ে যাবে, কেননা বর্ষাকালে তখন তো ভালো রোদ হবে না। তো সেই জন্য এখন যেহেতু রোদের বেশ ভালো জোর এবং বৃষ্টিও হয়নি, তো সেই জন্য এখনই আর কি রেখে দেওয়া হবে। তো যাই হোক, বাইরের দিকটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বাইরের দিকটা ঝাঁটটাও একবারে দিয়ে নিলাম। তো বাগানে দেখো টমেটো গাছে কি সুন্দর টমেটো পেকেছে। তো এখনও কাঁচা কাঁচা অনেকগুলি টমেটো আছে। তো তুলে নিলাম পাকা টমেটোটা, আর এদিকে গাছে একটা বড় পেঁপে আছে। তো ভাবলাম যে পেঁপেটা তো
মানে অনেকটাই বড় হয়ে গেছে, তো ভাবলাম যে তুলে নিই। তো দেখো আমি ওই বড় যে পেঁপেটা আছে ওটা তুলে নিলাম। আর গাছে না অনেকগুলো শিম হয়েছে, তো শিমগুলো সব তুলে নিচ্ছি, না হলে না ওই আরও শিমগুলো একটু বড় হলে কী বলো তো বুড়িয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, সেই জন্য কচি কচি থাকা অবস্থায় শিমগুলো তুলে নিচ্ছি। তো ওই টমেটো, শিম, পেঁপে সব তুলে নিয়ে চলে যাব আর কি। তো সব সময় তো সময় ওঠে না কাজের মাঝে, আর গাছের সবজিগুলো সময় মতো না তুললে ওগুলো কী বলো তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি একটু হাতে সময় বার করে ভাবলাম আজকে সবজিগুলো সব তুলে নিই। তো আগের বছরও না টমেটো আমাদের অনেকগুলো টমেটো গাছ হয়েছিল, কিন্তু আজকে এবছর 4টে মতো লাগানো হয়েছিল, কিন্তু এই একটা গাছই বেঁচে আছে। তো যাই হোক ওই একটা গাছের মধ্যে কিন্তু অনেকগুলো টমেটো ধরেছে জানো তো। তো আগেও আরেকদিন একটা তোলা হয়েছিল, তো এখনও অনেক ধরে আছে। তো এই কী বলো তো দেশি গাছের টমেটোগুলো না বেশ টকটক মতো হয়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খুঁজে খুঁজে যেখানে যা শিমগুলো আছে সব তুলে নিলাম। তো যাই হোক সবজিগুলো তুলে নিয়ে চলে এসেছি, দেখো পেঁপেটা কত বড় হয়েছে। তো ভাবছি কালকে এই পেঁপেটা দিয়ে মানে জলখাবারে আর কি তরকারি বানাবো, তো বেশ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে অনেকগুলো ওই বিন কলাই এনেছিল আর ক্যাপসিকাম ছিল। তো আজকে ভাবলাম যে একটু শিম ভাজা আর ডালিয়া বানাবো। তো ডালিয়া বানালে কী বলো তো অনেক রকম সবজি দিত, তো সেটা কিন্তু বেশ উপকার। তো আমার মেয়ে, ছেলে এবং আমি আর জেঠু, তো আমরা 4জনেই আর কি খাবো। তো সেই জন্যই বানাবো। আর আজ তো হাটবারে, রবিবার তো হাটবার, তো বাজার থেকে ওই বেগনি এনেছে, তো সেই জন্য মুড়ি খাবার আর কিছু বানাবো না। তো যাই হোক দেখো বিনগুলো আগে ছোটো ছোটো করে কেটে নিলাম এবং তারপর শিমটা আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। তো শিমটা ভাজবো যেহেতু, তো ওই দুদিকের আঁশটা ছাড়িয়ে নিলেই হয়ে যায়। তো এদিকে দেখো ডুমো ডুমো করে ক্যাপসিকামটা কেটে নিলাম। আর কি বলো তো, আর এই যে বঁটিতে কিছুটা কুমড়ো আর বিট কেটে নিয়েছিলাম, কেননা ছুরিতে কাটতে পারছিলাম না ওগুলো। তো যাই হোক এদিকে কুকারের মধ্যে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম, তেল এসে গেছে পাঁচফোড়ন দিয়ে। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর ওদিকে শিমটা ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো কী বলো তো শিম ভাজতে কিন্তু বেশি তেলও লাগে না আর খেতেও ভালো লাগে। আর কি বলো তো শিমগুলো যেহেতু পাতলা পাতলা আর কচি, সেহেতু ভাজতে বেশি সময়ও লাগবে না। তো এদিকে শিমটা আর কি ভাজতে দিয়ে, আর ওদিকে সবজিগুলো যে বাকি সবজিগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। তো তো ধুয়ে নিয়ে দেখো কুকারের মধ্যে দিয়ে দিলাম। তো কী বলো তো তেলে খানিকক্ষণ ভাজা ভাজা হওয়ার পর তারপরই আর কি নুনটা দেবো। তো নুনটা না আগে ভাগে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর জলও বেরিয়ে আসবে, সেই জন্য সবজিগুলো একটু ভাজা ভাজা হোক তারপরই আর কি নুনটা দেবো। তো শিমগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আরেকবার উল্টে দিলাম, তো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আর কি নামিয়ে নেব। তো দু পিঠ ভালো করে ভাজা হোক, ততক্ষণ সবজিটাও আমার না ভাজা হয়ে গেছে। ওদিকে কুকারের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। তো এদিকে দেখো সব কটা শিম ভালো করে উল্টে দিয়ে, আর ওদিকে সবজিটা নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো করতে করতে শিমগুলো ভাজা হয়ে গেল। তো সব কটা শিম দেখো তুলে নিচ্ছি। আর কি বলো তো গাছের যে চাষের যে সবজি, তার টেস্ট কিন্তু একদম আলাদা হয়, কেননা ওগুলো তো আমরা টাটকা গাছ থেকে তুলে এনে রান্না করে খাই। আর কি বলো তো এর মধ্যে তো কোনো ওষুধ প্রয়োগ করা থাকে না, তো সেই জন্য এগুলো কিন্তু শরীরের পক্ষেও ভালো। আর জানো তো বন্ধুরা আমার না গাছ লাগানোর খুব নেশা, তো মনে হয় মানে চারিদিকে আর কি সবজির গাছ লাগিয়ে আর কি বলো তো যখন তুলি তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আমি কিন্তু গাছের যত্নেও নিই, কেননা সময় মতো গাছে জলও দিই, নাহলে তো গাছে থাকে না। আর কি বলো তো আমাদের তো এমনি গোয়াল বাড়িতে গোবর সার আছে, তো একটু করে গোবর সার দিয়ে দিই, তাহলে না গাছগুলো আরও ভালো হয়। তো এদিকে সবজিটা ভাজতে দিয়ে আমি মুগ ডাল আর ডালিয়াটা ভালো করে ধুয়ে নিয়ে আর কুকারের মধ্যে দিয়ে 3টে সিটি দিয়ে নিলাম। তো আমার ডালিয়া রেডি হয়ে গেল। তো এদিকে ছেলেকে চিড়ে সেদ্ধ খাইয়েছিলাম, সসপ্যানটা ওই বেসনের মধ্যেই ভিজোতে দিয়ে দিয়েছিলাম, নাহলে তো কেমন সঙ্গে সঙ্গে একদম উঠতে চায় না। তো দেখো বেসনের মধ্যে আর কি সসপ্যানটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে বেসনটা একবারে মেজে নিচ্ছি। তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে এখন আপাতত মেজে নিলাম, কেননা ওই যে বেকিং সোডা, ভিনিগার আর ডিশ ওয়াশ দিয়ে যে ওই বেসিনটা খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, ওটা করতে তো অনেকটা সময় লাগবে। তাই আজকে তাড়াহুড়ো করে ওই হ্যান্ড ওয়াশ দিয়ে একটু ধুয়ে দিলাম। তারপর সসপ্যানটার মধ্যে কড়াইয়ের মধ্যে যে দুধ ছিল, মানে সকালবেলায়
গরু ধুয়ে এনে যে দুধটা রাখা হয়েছিল সেটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম, কেননা এখন তো এতটা দুধ লাগবে না। তো ছেলের মতো দুধটা গরম করতে দিয়ে এলাম। তারপর এখানে তুলসীতলার কাছে যে ফুলের টবগুলো ছিল, দেখো এক গাছ করে সব ফুল ফুটেছে, হলুদ, লাল, সাদা চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটেছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল জানো তো। তো মনে হচ্ছিলো একটা ছোট্ট ফুলের বাগান। তারপর সব কটা টবে ভালো করে জল দিয়ে দিলাম, যাতে সব কটা গাছ আর কি টবগুলো গাছের গোড়াগুলো আর কি ভিজে যায়। তারপর স্নান টান সেরে নিয়ে একদম পুরো ঠাকুর ঘরে। তো আজকে ছিল মহাশিবরাত্রি। তো ভাবলাম যে স্নান টান সেরি, আর শিবকে দেখো, শিবলিঙ্গকে ওই ভালো করে মধু, ঘি, দুধ আর কি বলো তো অগরু, গোলাপ জল আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো সেই জন্য ভালো করে মধু আর ঘিটা মাখিয়ে দিলাম আর কি। তারপরে এই যে দুধ দিয়ে ভালো করে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। তো কী বলো তো বন্ধুরা, এই শিবরাত্রির দিন কিন্তু আমি প্রত্যেক বছরই শিবকে শিব ঠাকুরকে স্নান করাই, এবং কী বলো তো নিরামিষ খাওয়ার চেষ্টা করি। তো এবছর আজ আর কাল দুদিনই শিবরাত্রি থাকবে। কালকে বিকাল 5টায় উঠবে, যেহেতু আমি রাতে শিবরাত্রি করি না, তো ভাবলাম যে শিবরাত্রির ব্রতটা কালকে আর কি ওই নিরামিষ খেয়ে আর শিব ঘরে পুজো দেবো। তো সেটা কালকেই করব, যেহেতু আজকে রাতে শিবরাত্রিটা করব না। তো আজ যেহেতু শিবরাত্রি, তাই শিব ঠাকুরকে স্নান করিয়ে দিলাম, এবং কালকেও তো সোমবার, কালকেও শিব ঠাকুরকে এভাবে স্নান করিয়ে দেব। তো স্নান করিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিলাম, মুছিয়ে দিয়ে সুন্দর করে ঘি মাখিয়ে দিলাম। এদিকে চন্দন গুলে নিয়ে বেলপাতা অর্পণ করে দিলাম। তো কী বলো তো, এখন না বেল গাছে বেলপাতা তুলতে গিয়েছিলাম, দেখলাম সব পাতা শুকনো পোতো। তো 3টে পাতা লেগে আছে, এরকম খুব কমই পেলাম। তো 2টো পেয়েছিলাম, তো ধুতে গিয়ে আর একটা গিয়ে ছেড়ে গেল। বন্ধুরা, আজকে আমি আমার শিব পুজো সম্পন্ন করলাম, এবং আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।